তিনি নরম গলায় বললেন, ভাই, এর কোনো সাইড এফেক্ট নেই তো? সেলসম্যান জবাব দিল না, বিরক্ত চোখে তাকালো। তিনি আবার বললেন, ভাই, এই যন্ত্রটার কোনো সাইড এফেক্ট নেই তো? সেলসম্যানের বিরক্তি চোখ থেকে সারা মুখে ছড়িয়ে পড়ল। ভ্রু কুঁচকে গেল, নিচের ঠোঁট টান টান হয়ে গেল। সে শুকনো গলায় বলল, সাইড এফেক্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে নেশা টেশা ধরে যায় কিনা। শুনেছি একবার ব্যবহার শুরু করলে নেশা ধরে যায়, রাত দিন যন্ত্র লাগিয়ে বসে থাকে। আপনার যদি সন্দেহ থাকে তাহলে কিনবেন না। আপনাকে কিনতে হবে এমন তো কোনো কথা নেই। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এতগুলি টাকা দিয়ে যন্ত্রটা কিনবেন, অথচ লোকটা তার প্রশ্নের জবাব পর্যন্ত দিতে যাচ্ছে না। এমনভাবে তার দিকে তাকাচ্ছে যেন তিনি... আপনি কি যন্ত্রটা কিনবেন না দাঁড়িয়ে থাকবেন? তিনি পকেট থেকে চেক বই বের করলেন, খসখস করে টাকার অঙ্ক বসালেন। হাতের লেখাটা ভালো হলো না, কারণ এত বড় অঙ্কের চেক তিনি এর আগে কাটেননি। মাত্র 800 গ্রাম ওজনের কালো চৌকোনো একটা বক্স, অথচ কি অসম্ভব দাম। টাকার অঙ্ক লিখতে গিয়ে হাত কেঁপে যাচ্ছে। সেলসম্যান বলল, আপনার কোনো ক্রেডিট কার্ড নেই? আগে না। আপনাকে তাহলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করব। কম্পিউটারটা ট্রাবল দিচ্ছে, একটু সময় লাগবে। আপনি ইচ্ছা করলে পাশের রুমে বসতে পারেন। আমি বরং এখানেই দাঁড়িয়ে থাকি, অবশ্য আপনার যদি কোনো অসুবিধে না হয়। সেলসম্যান জবাব দিল না। তার কাছে মনে হলো সেলসম্যানের মুখের বিরক্ত ভাব একটু যেন কমেছে। কমাই উচিত, তিনি তো শেষ পর্যন্ত যন্ত্রটা কিনেছেন। তার 50 বছরের জীবনের সঞ্চিত অর্থের সবটাই চলে গেছে এতে। এর পরেও কি লোকটা তার সঙ্গে সহজভাবে দু একটা কথা বলবে না? তিনি বেশ কিছুক্ষণ ইতস্তত করে শেষ পর্যন্ত আবার বললেন, ভাই, এর কোনো সাইড এফেক্ট নেই তো? এবার জবাব পাওয়া গেল। সেলসম্যান রোবটদের মতো ধাতব গলায় বলল, না, নেই। নেশা হয় না তো? না, হয় না। তবে আপনি যদি ইচ্ছে করে নেশা ধরান তাহলে তো কিছু করার নেই। যন্ত্রটির সঙ্গে ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে। ম্যানুয়াল মেনে যদি ব্যবহার করেন তাহলে কোনো অসুবিধা হবে না। প্রতিদিন 1 ঘন্টার বেশি ব্যবহার করবেন না। সপ্তাহে অন্তত 1 দিন যন্ত্রটায় হাত দেবেন না। তিনি এবার আনন্দের একটা নিঃশ্বাস ফেললেন। লোকটা শেষ পর্যন্ত তার সঙ্গে কথা বলেছে। তিনি হাসি মুখে বললেন, যন্ত্রটা নিয়ে নানান কথাবার্তা হয়তো, তাই। শুধু একটা জিনিস মনে রাখবেন, এই শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে P32। বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার যেমন টেলিভিশন। কি আপনি আমার সঙ্গে একমত তো? আগে একমত। তিনি কিন্তু মোটেই একমত না। বিংশ শতাব্দীতে টেলিভিশন ছাড়াও আরও অনেক বড় বড় আবিষ্কার হয়েছে। এই শতাব্দীতেও 10টি বড় বড় আবিষ্কার হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে ডেথ হরমোন। ডক্টর পিটার স্লিম্যান প্রমাণ করেছেন, একটা নির্দিষ্ট বয়সে পিটুইটারি গ্ল্যান্ড থেকে ডেথ হরমোন শরীরে চলে আসে। শরীর তখন মৃত্যুর জন্য নিজেকে তৈরি করে। শুরু হয় বার্ধক্য প্রক্রিয়া। যে হারে জীবকোষ মরে যায় সেই হারে তৈরি হয় না। জরা শরীরকে গ্রাস করে। ডক্টর পিটার স্লিম্যান দেখালেন, সালফার এবং অক্সিজেন ঘটিত একটি আপাত দৃষ্টিতে সহজ যৌগ এই কাজটি করে। তিনি যৌগটি শরীর থেকে বের করে দেওয়ার প্রক্রিয়াও বের করলেন। এই অসম্ভব ব্যয়বহুল প্রক্রিয়া ব্যবহার করে পৃথিবীর কিছু ভাগ্যবান মানুষ তাদের শরীর থেকে ডেথ হরমোন বের করে দিয়েছে। জরা তাদের আর স্পর্শ করতে পারছে না। তিনি পাশের ঘরে চুপচাপ বসে আছেন। এই ঘরে একটি কফি ডিসপেন্সিং রোবট আছে। সে তাকে 1 পেয়ালা কফি দিয়ে হাসি মুখে বলেছে, আশা করি 1 পেয়ালা উষ্ণ কফি আপনার হৃদয়ের শৈত্য দূর করে দেবে। তিনি রোবটের কথার কোনো জবাব দিলেন না।
এদের তৈরি করা হয় বুদ্ধিদীপ্ত কথা বলে মানুষকে চমকৃত করার জন্য। এদের সঙ্গে খানিকক্ষণ কথা বললেই মানুষ হিসেবে নিজেকে তুচ্ছ এবং ক্ষুদ্র মনে হয় তার। তিনি সামনের গোল টেবিলের উপর রাখা চকচকে কিছু ম্যাগাজিন থেকে একটি তুলে নিলেন। পাতা উল্টিয়ে তার মুখ বিকৃত হলো। ভুল ম্যাগাজিন বেছে নিয়েছেন। জেনো কোড নিউজ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে রগরগে সব খবরে ভর্তি। এই সব খবরের কোনোটির প্রতি তার কোনো আগ্রহ নেই। প্রাণীর জিনের সঙ্গে উদ্ভিদের জিন লাগিয়ে কত রকমের অদ্ভুত জিনিস তৈরি করা হচ্ছে তার রগরগে বর্ণনা পড়তে তার ভালো লাগে না। টমেটো জিনের সঙ্গে গোলাপ গাছের জিন লাগানো হচ্ছে, সাফল্য দোরগোড়ায়। এর শেষ কোথায় কে জানে। মানুষ এবং উদ্ভিদের এক সংকর প্রজাতি তৈরি হবে। আগামী পৃথিবীতে কারা বাস করবে? মানব উদ্ভিদ। বিংশ শতাব্দীর শেষ ভাগে মানুষের সঙ্গে শিম্পাঞ্জির মিলনে তৈরি হলো নতুন প্রজাতি। তারা মানুষ না, আবার শিম্পাঞ্জিও না। গাধা ও ঘোড়ার সংকর যেমন খচ্চর, এও তেমনি। তবে সেই পরীক্ষা হয়েছিল গোপনে। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। নতুন প্রজাতি সম্পূর্ণ ধ্বংস করে বিজ্ঞানীরা জানিয়েছিলেন নতুন প্রজাতি গ্রহণযোগ্য নয়। সেদিন এই পরীক্ষার সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের সাজা দেওয়া হয়েছিল। আজ আর সেই দিন নেই। জেনেটিক ইঞ্জিনিয়াররা আজকের পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ। তাদেরকে পরীক্ষা নিরীক্ষার সব রকম সুযোগ এবং অনুমতি দেওয়া হয়েছে, কারণ এই পৃথিবীকে তারা ক্ষুধা মুক্ত করেছেন। জেনেটিক ইঞ্জিনিয়ারদের কারণে আজকের পৃথিবীতে কোনো খাদ্যাভাব নেই। সমুদ্রের শৈবালকে তারা সুস্বাদু স্টার্চে রূপান্তরিত করেছেন। উদ্ভিদের সঙ্গে জীবের জিনের সংযোগ ঘটিয়ে তৈরি করেছেন সুস্বাদু প্রোটিন সর্বস্ব উদ্ভিদ। জেনেটিক ইঞ্জিনিয়াররা আজকের পৃথিবীর দেবতা। আপনার চেক ওকে হয়েছে, আপনি যন্ত্রটি নিতে পারেন। আপনাকে ধন্যবাদ। আশা করি এই যন্ত্রের কল্যাণে আপনার সময় আনন্দময় হবে। শুভকামনার জন্য আপনাকে ধন্যবাদ। তিনি কালো বাক্সটি বুকের কাছে নিয়ে রাস্তায় নামলেন। রাত বেশি হয়নি, তবু পথঘাট নির্জন। টাউন সার্ভিসের হলুদ বাসগুলি প্রায় ফাঁকা যাচ্ছে। তার যে কোনো একটিতে উঠে গেলেই হলো, কিন্তু তার উঠতে ইচ্ছে করছে না। হাঁটতে ভালো লাগছে। আবহাওয়া চমৎকার, তবে একটু শীত ভাব আছে। বেশ কিছু সময় হাঁটার পর তিনি একটি ফাঁকা বাসে উঠে পড়লেন। বাসের ড্রাইভার মুখ ঘুরিয়ে বলল, আপনার নৈশ ভ্রমণ আনন্দময় হোক। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রোবট ড্রাইভার। পৃথিবী রোবটে ভর্তি হয়ে যাচ্ছে। এইসব রোবট চমৎকার কথা বলে, এদের প্রোগ্রামিং অসাধারণ। রোবট ড্রাইভার বলল, আপনি কত দূর যাবেন? তিনি শুকনো গলায় বললেন, কাছেই। আপনি মনে হচ্ছে আমার সঙ্গে কথা বলতে আগ্রহী নন। না। কেন বলুন তো? তিনি চুপ করে রইলেন। কথা বলতে ইচ্ছে করছে না। এই সব রোবটের সঙ্গে কথা বলা মানেই হলো নিজেকে ছোট করা। রোবট গাড়ির গতি বাড়াতে বাড়াতে বলল, আমি রোবট বলেই কি আপনি কথা বলতে চাইছেন না? জানি না। আমি লক্ষ্য করেছি বেশিরভাগ মানুষ রোবটদের সঙ্গে কথা বলতে চায় না। সারাক্ষণ গম্ভীর হয়ে থাকে, সারাক্ষণ বিষণ্ণ হয়ে থাকে, যেন তার সমস্যার অন্ত নেই। আমি কি ঠিক বলছি? হ্যাঁ। আপনারা কি নিয়ে এত চিন্তা করেন? তিনি জবাব দিলেন না। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলেন। গাড়ি রেসিডেন্সিয়াল এলাকায় ঢুকে পড়েছে। রাস্তার দুপাশে আকাশ ছোঁয়া বাড়ি। কত লক্ষ মানুষই না এই বাড়িতে বাস করে। তবু কেন জানি না বাড়িগুলিকে প্রাণহীন মনে হয়। রোবট ড্রাইভার গাড়ির বেগ অনেকখানি কমিয়ে এনেছে। রেসিডেন্সিয়াল এলাকায় গাড়ির গতি কম রাখতে হয়। ফাঁকা রাস্তা,
ইচ্ছে করলেই গাড়ির গতি বাড়ানো যায়, কিন্তু রোবট ড্রাইভার কখনো তা করবে না। লাল বাতিতে গাড়ি থামল। রোবট বলল, এই শতকে আপনারা মানুষেরা এত অসুখী হয়ে গেলেন কিভাবে? জানি না। আপনাদের তো অসুখী হবার কোনো কারণ নেই। মানুষ ক্ষুধা জয় করেছে, রোগ ব্যাধি জয় করেছে, অমরত্ব তার হাতের মুঠোয়। তবু এত দুঃখ কেন? তিনি বললেন, সামনের ব্লকে আমি নামব। অবশ্যই। আপনি কিন্তু আমার প্রশ্নের জবাব দেননি। আপনারা মানুষেরা এই শতকে সবই পেয়েছেন। হাইড্রোজেন ফুয়েল আসায় শক্তির সমস্যা মিটেছে, বাসস্থানের সমস্যা মিটেছে। আপনার নিশ্চয়ই নিজস্ব একটি অ্যাপার্টমেন্ট আছে, আছে না? আপনি নিশ্চয়ই একা থাকেন না, আপনার স্ত্রী আছে। তারপরেও P-32 কিনে এনেছেন। অনেক টাকা গেল, তাই না? আপনি কি ছাড়া আর কিছুই বলবেন না? আমি এইখানেই নামব। স্টপেজের মাঝখানে গাড়ি নামানোর নিয়ম নেই। রোবট ড্রাইভার নিয়ম ভঙ্গ করে গাড়ি থামাল। জানালা দিয়ে মুখ উঁচু করে বলল, আপনার P-32 আনন্দময় হোক। তিনি রোবটদের মতো গলায় বললেন, ধন্যবাদ। তার স্ত্রী হাসপাতালে কাজ করেন। আজ তার নাইট ডিউটি, কাজেই তিনি অ্যাপার্টমেন্টে নেই। টেলিফোনের কাছে ছোট্ট চিরকুট লিখে গেছেন, খাবার তৈরি করা আছে, খেয়ে নিও। তিনি খেয়ে নিলেন। অত্যন্ত সুস্বাদু খাবার। খাবারের সঙ্গে চমৎকার পানীয়। এই পানীয়টি এই শতকের মাঝামাঝি তৈরি করা হয়েছে। ঝাঁঝালো টক ধরনের স্বাদ কিছুক্ষণের জন্য সমস্ত ইন্দ্রিয় অবশ করে দেয়। বড় ভালো লাগে। গ্লাসে চুমুক দিতে দিতে তিনি ঘরের চারিদিকে তাকালেন। আনন্দের কত উপকরণ চারিদিকে ছড়ানো। ত্রিমাত্রিক ছবি দেখার জন্য একটি হলোরামা, যা চালু করা মাত্র অনুষ্ঠানের পাত্রপাত্রীরা মনে হয় সশরীরে ঘরের ঠিক মাঝখানে চলে এসেছে, যেন হাত বাড়ালেই তাদের ছোঁয়া যাবে। মস্তিষ্কের আনন্দ কেন্দ্র উত্তেজিত করার জন্য আছে নানান ব্যবস্থা। বিজ্ঞানীরা মানুষ কেন আনন্দ পায়, কোত্থেকে আনন্দ পায় তা জেনেছেন। তারা জানেন বাগানের একটি ফুল দেখার আনন্দের সঙ্গে পিঠ চুলকোনোর আনন্দের বেশ কিছু মিল আছে, আবার অমিলও আছে। ফুল না দেখেও এবং পিঠ না চুলকিয়েও অবিকল সেই আনন্দ মস্তিষ্কের বিশেষ বিশেষ অংশ উত্তেজিত করে পাওয়া যায়। ঘরে ঘরে সেই ব্যবস্থা আছে, কিন্তু মানুষ তা থেকে আর আনন্দ পাচ্ছে না। মানুষ ঝুঁকেছে P-32 এর দিকে। কে জানে, এক সময় হয়তো এই যন্ত্রটিও তার ভালো লাগবে না। তিনি তার স্ত্রীকে P-32 কেনার খবর দেওয়ার জন্য ফোন করলেন। রোবটদের মতো ভাবলেশহীন গলায় বললেন, আজ আমি একটি P-32 কিনেছি। তার স্ত্রী বললেন, আমাদের মতো দম্পতিদের সরকার থেকে একটি যন্ত্র দেওয়া হবে বলে শুনেছিলাম, তুমি কি জানতে না? কবে না কবে দেবে, আগে ভাগেই কিনে ফেললাম। তুমি কি রাগ করেছ? তার স্ত্রী বললেন, না এখনো করিনি, তবে করব। তোমার যন্ত্র তোমার জীবনকে আনন্দময় করে তুলুক। আমাদের মতো দম্পতিদের এরকম যন্ত্রের আনন্দের প্রয়োজন আছে নিশ্চয়ই। তিনি টেলিফোন রেখে দিলেন। কাগজের মোড়ক খুলে কালো বাক্সটি বের করে টেবিলে রাখতে রাখতে মনে মনে বললেন, আমাদের মতো দম্পতি। এই বাক্যটি তার ভালো লাগে না। ভালো না লাগলেও তার স্ত্রী এই বাক্যটি দিনের মধ্যে কয়েকবার বলেন। হয়তো এই নিয়ে তার মনে গোপন ক্ষোভ আছে। ক্ষোভ থাকার কোনো কারণ নেই। তাদের মতো দম্পতি পৃথিবীতে অসংখ্য আছে, যারা সন্তান জন্মাবার অধিকার পাননি। মানব জাতির স্বার্থেই তা করা হচ্ছে।
পরিকল্পিতভাবে পৃথিবীর জনসংখ্যা কমিয়ে আনার একটি শর্তই হচ্ছে একদল সন্তানহীন দম্পতি। মানুষ মৃত্যুকে যদি সত্যি সত্যি জয় করে ফেলে তাহলে জনসংখ্যা আরো কমাতে হবে, তাদের মতো দম্পতির সংখ্যা আরো বাড়বে। তিনি যন্ত্র হাতে নিয়ে সোফায় এসে বসলেন। ইনস্ট্রাকশন ম্যানুয়াল মন দিয়ে পড়লেন। যন্ত্রটি ব্যবহার করা খুব সহজ। যন্ত্র থেকে বের হওয়া ঋণাত্মক ইলেকট্রোড ঘাড়ের ঠিক মাঝামাঝি লাগাতে হয়, আর ধনাত্মক ইলেকট্রোড থাকবে বাঁ কপালে। স্ট্যান্ড বাই বোতাম টিপে কারেন্ট ফ্লো অ্যাডজাস্ট করতে হবে যাতে 1 মাইক্রো অ্যাম্পিয়ারেরও কম বিদ্যুৎ প্রবাহ স্নায়ুতন্ত্র দিয়ে প্রবাহিত হয়। কারেন্ট অ্যাডজাস্ট করার সঙ্গে সঙ্গেই নীল আলো জ্বলে উঠবে। তখন চোখ বন্ধ করে স্টার্ট বাটন টিপতে হবে। সঙ্গে সঙ্গে কিছুই হবে না, মিনিট 5 অপেক্ষা করতে হবে। P32 যন্ত্রটি বেশ কিছু শাপদ জন্তুর মস্তিষ্কের স্মৃতি ধরে রেখেছে। এই স্মৃতি বায়ো কারেন্টের মাধ্যমে মানুষের মাথায় সঞ্চারিত করা হয়। তিনি যন্ত্র চালু করে বসে আছেন। মাথায় ভোঁতা ধরনের যন্ত্রণা হচ্ছে, অল্প পিপাসাও বোধ হচ্ছে। হঠাৎ সেই পিপাসা 1000 গুণে বেড়ে গেল। তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে। এই তৃষ্ণার কারণেই বোধ হয় তার ঘ্রাণ শক্তি 1,00,000 গুণ বেড়ে গেল। তিনি এখন সব কিছুর ঘ্রাণ পাচ্ছেন। মাটির ঘ্রাণ, ফুলের ঘ্রাণ, গাছের শেকড়ের ঘ্রাণ। তার জগৎটি ঘ্রাণময় হয়ে গেছে এবং তিনি বুঝতে পারছেন তিনি শহরের 97 তলার সাজানো গোছানো কোনো অ্যাপার্টমেন্টে বাস করেন না। তিনি বাস করেন বনে, গহীন বনে। তিনি কে? তিনি কি? বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি একটি চিতাবাঘ। বাঘ নয়, বাঘিনী। তার 3টি শিশু শাবক আছে। গত 2 দিন এদের তিনি আগলে রেখেছেন। আজ প্রবল তৃষ্ণায় অস্থির হয়ে এদের ছেড়ে জলের সন্ধানে বের হয়েছেন। জল কোথায় আছে তা তিনি জানেন। জলেরও গন্ধ আছে, সেই গন্ধ মাটির গন্ধের মতোই তীব্র। জল আছে, কাছেই আছে। 1 মুহূর্তের মধ্যে তিনি জলের কাছাকাছি পৌঁছে যেতে পারেন, কিন্তু যেতে পারছেন না। কাছেই কোথাও যেন পুরুষ বাঘটা ঘুরঘুর করছে। এর মতলব ভালো না, বাচ্চাদের হয়তো মেরে ফেলবে। এদের একা রেখে কোথাও যাওয়া যাবে না। অথচ তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। আকাশে বিরাট চাঁদ, তার আলোয় বনভূমি ঝলমল করছে। কন কন করে বইছে শীতল বাতাস। বাতাসে কি অদ্ভুত শব্দেই না গাছের পাতাগুলি নড়ছে। যেসব পাতা নড়ছে তার থেকে এক ধরনের গন্ধ আসছে, আবার স্থির পাতা থেকে অন্য ধরনের গন্ধ। কি বিচিত্র, কি বিচিত্র চারপাশের জগৎ। কোন স্তরেই না পৌঁছে গেছে অনুভূতির তীব্রতা। তার শরীর থরথর করে কাঁপছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। অথচ কি আনন্দই না তিনি রক্তের ভেতরে অনুভব করছেন। তিনি জলের সন্ধানে এগুচ্ছেন, অথচ তার সমস্ত ইন্দ্রিয় তার শাবকদের দিকে। অনেক পরের কথা। ডেথ হরমোন রক্তের ভিতরেই ভেঙে ফেলার অতি সহজ পদ্ধতি বের হয়েছে। মানুষ জরা রোধ করেছে। মানুষকে এখন অমর বলা যেতে পারে। বার্ধক্যজনিত কারণে আর তার মৃত্যু হবে না। জীবাণু এবং ভাইরাস ঘটিত কোনো অসুখ পৃথিবীতে নেই। মানুষকে কি এখন তাহলে সত্যি অমর বলা যাবে? হয়তোবা। অমর মানুষেরা এখন দিনরাত ঘরেই বসে থাকে। তাদের কাজ করার কিছুই প্রয়োজন নেই। কাজের জন্য আছে রোবট শ্রেণী। চিন্তা ভাবনারও কিছু নেই। অমরত্বের বেশি আর কিছু চাইবারও নেই। এখনকার মানুষ দিনের পর দিন একই জায়গায় একই ভঙ্গিতে বসে থাকে। P32 যন্ত্র লাগিয়ে পশুদের জীবনের অংশবিশেষ যাপন করতে তাদের বড় ভালো লাগে।
এই তাদের এখন একমাত্র আনন্দ। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা সায়েন্স ফিকশন গল্প যন্ত্র। আশা করি গল্পটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। আর এরকমই গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন।